আমার আজকের গল্পটি লেখক মঞ্জিল সেনের কলমে লেখা সেই বাড়িটি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক আশা করব। রামানুজদের বাড়িটা সমুদ্র থেকে দূরে নয়, বাড়ি থেকেই সমুদ্রের নীল জল, বড় বড় ঢেউ সব দেখা যায়। বাড়ি বলতে একটা গোটা বাংলো, উপরটা পুরু দামি লাল টালিতে ছাওয়া, খাঁচ কাটা লাল ইটের দেওয়াল, শ্বেত পাথরের মেঝে, বড় বড় চারটে ঘর, খাবার ঘর, রান্নাঘর, দুটো চানের ঘর, সেখানে আধুনিক সুব্যবস্থা সব আছে। পোশাক বদলাবারও একটা ঘর আছে, ইংরেজরা যাকে বলে ড্রেসিং রুম। রামানুজের বাবা একটা দামি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হয়ে নতুন এখানে এসেছেন। আগে এটা ছিল বিলিতি কোম্পানি। সাহেব ছাড়া কেউ এই পদে যোগ্য বলে বিবেচিত হতেন না। এখন যুগের হাওয়া বদলেছে, সাহেবরাও বিদায় নিয়েছে অনেক দিন। এই বাংলোটা বড় সাহেবদের জন্যই নির্দিষ্ট। রামানুজের একটাই অসুবিধে, আশেপাশে বাড়ি থাকলেও কম। সেখানে ওর বয়সী কোনো ছেলে নেই যার সঙ্গে ও খেলবে। তাই একা একাই ও একটা ফুটবল নিয়ে বাড়ির সামনে খেলা করে। ওর মা বাবা পই পই করে বলে দিয়েছেন ও যেন একা একা কখনো সমুদ্রের ধারে না যায়। বড় বড় ঢেউ অনেক সময় বেলাভূমিতে আছড়ে পড়ে ফিরে যাওয়ার সময় সামনে যা পায় টেনে নিয়ে যায়, মানুষকেও রেহাই দেয় না। এখানকার সমুদ্র খুব রাফ, চোরা ঢেউ বিপজ্জনক। দক্ষ সাঁতারু আর ওই ঢেউয়ের মতিগতি যাদের বিলক্ষণ জানা তারাই শুধু নিরাপদ। ওদের বাংলো থেকে একটু দূরে বাঁদিকে একটা পুরনো দোতলা বাড়ি রামানুজের চোখে পড়েছে। দোতলা বাড়ি, কিন্তু মনে হয় অনেক দিনের পুরনো। বালি, সুরকি, সিমেন্ট সব খসে পড়ে শুধু ইটগুলোই অবশিষ্ট আছে। সমুদ্রের হাওয়ায় তাতেও নোনা ধরেছে। একটা পুরনো গেট কোনো রকমে দাঁড়িয়ে আছে। জানলার কাঠামোই আছে, বেশিরভাগেরই কাঁচ নেই। এ অঞ্চলে বাড়িটা কেমন যেন বেমানান, কেউ থাকে বলেও মনে হয় না। বাড়িটার ধারে কাছে আর কোনো বাড়ি নেই। জায়গাটা বেশ ফাঁকা আর নির্জন, তাই রামানুজ খেলার জন্য এই বাড়িটাই বেছে নিয়েছে। খেলা মানে বল নিয়ে ছুটোছুটি আর একা একা ড্রিবলিং করা। ফুটবল ওর প্রিয় খেলা। স্কুল থেকে ফিরে জলখাবার খেয়েই ও বল নিয়ে এখানে চলে আসে। এখানে 7টার আগে সূর্য অস্ত যায় না, তাই খেলার সময়টাও বেশি। ওর বয়স 13। সেদিন বল নিয়ে অনেকক্ষণ কসরত করবার পরও হাঁপিয়ে উঠেছিল, শরীরে ঘেমে গেছে। বলটা পায়ের কাছে রেখে মাটিতে বসে ও জিরোচ্ছিল। তখনও সূর্য অস্ত যেতে বেশ কিছু সময় আছে। হঠাৎ ও চমকে উঠল। পুরনো বাড়িটার গেটের উপর 2 হাত রেখে ওর বয়সী একটি ছেলে ওর দিকেই তাকিয়ে আছে। গেটটা ছোট, তাই এমন ভাবে দাঁড়িয়ে আছে চিবুক 2 হাতের উপর। ছেলেটার গায়ের রং একটু তামাট্টি, কালো কোঁকড়া চুল আর ডাগর ডাগর দুটো চোখ। ও তাকাতেই ছেলেটির মুখে ফুটে উঠল মিষ্টি এক টুকরো হাসি। রামানুজেরও বেশ কৌতূহল হলো। কয়েকদিন ধরে বাড়িটা ও দেখছে। সদর দরজা সব সময় বন্ধই থাকে। দোতলার বেশিরভাগ কাঁচহীন জানলাও বন্ধ। বাড়িতে কেউ থাকে বলে মনে হয়নি। হঠাৎ এই ছেলেটা এলো কোথা থেকে? ও উঠে দাঁড়িয়ে গুটি গুটি এগিয়ে গেল। তারপর ছেলেটির মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি এ বাড়িতে থাকো? ছেলেটি ঘাড় দোলালো। আমার নাম রামানুজ পিল্লাই। তোমার নাম?
রামন ডিসুজা। ছেলেটি মৃদু হাসলো। সবাই আমাকে রাম বলে। রেমন থেকে রাম? রামানুজা হাসলো। আমাকেও আমার বাবা মা রামু বলে ডাকেন। তুমি খেলবে আমার সঙ্গে? হ্যাঁ, রাম ঘাড় কাত করলো। ওরা পরস্পরের থেকে অনেকটা তফাতে মুখোমুখি দাঁড়ালো। তারপর দুজনে দুজনের দিকে বল শট মারতে লাগলো। একজন মারে, অন্যজনে ফেরায়। এইভাবে কিছুক্ষণ খেলার পর সূর্য অস্ত গেল। তবে অন্ধকার নামতে তখনও কিছু সময় বাকি। রামানুজ বলল, এবার আমাকে বাড়ি যেতে হবে রাম। মার কড়া হুকুম, সন্ধ্যের আগেই ফিরতে হবে। আমার মাও কড়া হুকুম, সন্ধ্যের পর বাইরে থাকা চলবে না, রাম বলল। কাল তুমি আসবে তো রামু? হ্যাঁ নিশ্চয়, কাল অনেকক্ষণ খেলবো। রামানুজ বাড়ির পথ ধরল। ওর মন আজ বেশ খুশি। একজন খেলার সঙ্গী পাওয়া গেছে। একা একা কত খেলা যায়। রাত্রিরে খেতে বসে মাকে রামের কথা বলল ও। রেমন থেকে রাম বলেই ও হাসতে লাগলো। ওর মাও হেসে ফেললেন। তারপর বললেন, ভালো ছেলে তো, আজেবাজে ছেলে টেলের সাথে মিশবে না। না, ও খুব ভালো ছেলে। রামানুজ মাকে আশ্বস্ত করলো। রামকে কেমন যেন দুঃখী দুঃখী মনে হচ্ছিল ওর। সে কথা কিন্তু ও মাকে বলল না। পরদিন বিকেলে রামদের বাড়ির সামনে গিয়ে ওকে দেখতে পেল না রামানুজ। সদর দরজা যেমন বন্ধ থাকে তেমনই বন্ধ আছে। ও আশা করেছিল রাম ওর জন্য বাইরে অপেক্ষা করবে। একটু হতাশই হলো ও। কি আর করা যাবে, ও একাই বল পেটাতে লাগলো। একবার উঁচু করে বল মেরে ও ছুটে যাচ্ছিল বলটার কাছে। কে যেন বলে উঠল, লিভ ইট। রামানুজ চমকে থমকে দাঁড়ালো। তারপরেই দেখলো রাম বুক দিয়ে বলটা মাটিতে নামাচ্ছে। আরে, তুমি কখন এলে? ও অবাক হয়ে বলল, তোমাকে আসতে দেখিনি তো। তুমি ওপরে বলের দিকে তাকিয়েছিলে তাই দেখোনি, রাম হাসি হাসি মুখে বলল। হবেও বা, রামানুজ মনে মনে ভাবলো। কিন্তু ওর মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। দুজনে অনেকক্ষণ খেললো। তারপর মাটিতে পাশাপাশি বসে জিরোতে জিরোতে রামানুজ বলল, তোমাদের বাড়িটা ভীষণ পুরনো, কত জায়গায় ভেঙে গেছে, সারাও না কেন? রামের মুখে একটা ম্লান ছায়া পড়ল। ও বলল, আমার বাবার ব্যবসা এখন ভালো যাচ্ছে না, অনেক ধার দেনা হয়েছে, তাই বাড়ির দিকে নজর দিতে পারছেন না। রামানুজের মনে হলো এ কথাটা বলা ওর উচিত হয়নি। ওর বন্ধু বোধহয় মনে দুঃখ পেয়েছে। প্রসঙ্গটা বদলাবার জন্য ও বলল, আমি ভেবেছিলাম এ বাড়িতে কেউ নেই, সব সময় বন্ধ থাকে। রাম কোনো জবাব দিল না। তোমার মার কথা কিছু বললে না তো? রামানুজ আবার বলল। আমার মা খুব রাগী, আমি মাকে খুব ভয় করি, রাম জবাব দিল। একটু থেমে বলল, আমার মা কিন্তু আমাকে রেমন ছাড়া অন্য নামে ডাকেন না। এইভাবে দিন কাটছিল। রামানুজ লক্ষ্য করেছিল ও কখনো রামকে আগে থেকে ওর জন্য অপেক্ষা করতে দেখেনি। সূর্যাস্তের কিছুক্ষণ আগে ছাড়া ওর দেখা পাওয়া যেত না। তাও যখন আসতো ওকে চমকে দিয়েই যেন আবির্ভাব ঘটতো ওর, যেন মাটি ফুঁড়ে হাজির হয়েছে। ব্যাপারটা যাচাই করার জন্য একদিন ও বাড়িটার সামনে মাটিতে বসেছিল, চোখ ছিল সদর দরজার দিকে। কখন রাম আসে সেটা ও নিজের চোখে দেখবে। নিবিষ্ট মনে ও অপেক্ষা করছিল। তারপরেই রামের গলা শুনে ও থ বনে গেল। রোজ এখানে ও দাঁড়ায়, সেখানে দাঁড়িয়ে ও বলল, কি হলো, বসে আছো যে, খেলবে না? তোমাকে তো বাড়ি থেকে বেরোতে দেখলাম না। রামানুজ ভুরু কুঁচকে বলল, তুমি কোথা থেকে এলে? আমি বেরিয়েছিলাম, বাড়ি থেকে তো আসিনি। ও
ওর মুখের হাসিটা লেগেই ছিল। রামানুজ এরপরে আর এ নিয়ে কোনো প্রশ্ন করেনি। একদিন শুধু বলেছিল, তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে না? যাবে? রামের দুই চোখ একটা যেন সংশয়ের ছায়া পড়েছিল। ঠিক আছে, কাল নিয়ে যাব। পরদিন রামানুজকে ও বাড়ির ভেতরে নিয়ে গিয়েছিল। তখনও দিনের আলো ছিল, তবু ভেতরটা অন্ধকার অন্ধকার। তার মধ্যে রামানুজের মনে হয়েছিল ঘরগুলো ধুলো মলিন, চারদিকে যেন একটা বিশৃঙ্খলা। তোমাদের ঘরে এত ধুলো কেন? ও নাক চেপে বলেছিল। মনে হয় অনেকদিন ঝাঁট পড়েনি। জানলাগুলো সব খুলে দিলে আলো বাতাস আসে। তুমি ঠিকই বলেছ, রাম অপরাধীর মতো বলেছিল। আসলে বাড়ি ঘরের দিকে তাকাবার মতো আমার বাবার মনের অবস্থা নেই। তোমার মা তো এদিকে নজর দিতে পারেন, রামানুজ বলেছিল। ঘর দোর পরিষ্কারের ব্যাপারে আমার মাই তো সব দেখাশোনা করেন, আমার বাবা নাকই গলান না। আমার মা তেমন নন। রামের মুখ যেন ম্লান হলো। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। রামানুজ সেদিন ভারাক্রান্ত মনে বাড়ি ফিরেছিল। 2 দিন পর রাম নিজে থেকেই রামানুজকে বাড়ির ভেতরে নিয়ে গিয়েছিল। সেদিন কিন্তু ঘরগুলো পরিষ্কার লেগেছিল, সব জানলাও খোলা, আলো আসছে ভেতরে। রামানুজ খুশি হয়ে বলেছিল, কে পরিষ্কার করলো এমন? আমি করেছি, গর্বের সঙ্গে জবাব দিল রাম। তুমি? রামানুজ অবাক হয়ে বলেছিল। হ্যাঁ, আমি। ওর বয়সে একটা ছেলের পক্ষে এমন কাজ করা সহজ ব্যাপার নয়, তা বুঝতে ওর কষ্ট হয়নি। তোমার মা বাবাকে তো একদিনও দেখলাম না, রামানুজ বলেছিল। সামনেই 2 ধাপ সিঁড়ি দোতলায় চলে গেছে। সেদিকে তাকিয়ে রাম একটু যেন ভয় ভয়ে বলল, ওরা ঘুমোচ্ছেন এই অবেলায়? রামানুজ অবাক কণ্ঠে বলেছিল, রাত্রিরে ওদের ভালো ঘুম হয় না, তাই দিনেই ঘুমন। তা বলে এই অবেলায়? রামানুজ মনে মনে ভাবলো, এমন ঘুমোলে কাজকর্ম করেন কখন? সাধে কি আর ব্যবসা ভালো চলছে না রামের বাবার? এ কথা অবশ্যই ও রামকে বলল না। কিন্তু আশ্চর্য, রাম বোধহয় ওর মনের কথা বুঝতে পারলো। বলল, ব্যবসায় আর কিছু করার নেই বাবার। আমাদের আরো একটা বাড়ি আর জমি জমা ছিল, ধার দেনা মেটাতে সব বিক্রি হয়ে গেছে, শুধু এই বাড়িটাই আছে। দুশ্চিন্তায় বাবা রাত্রিরে ঘুম হয় না। রামানুজ অবাক না হয়ে পারল না। ওর মনে যে প্রশ্নটা জেগেছিল তার জবাবও পেয়ে গেল। কিন্তু ওর মনে যে এই প্রশ্নটাই এসেছিল তা রাম বুঝতে পারলো কেমন করে? আরো একটা ব্যাপার লক্ষ্য করেছে রামানুজ, বাবার কথা বলতে যেন আবেগ জড়িত হয়ে পড়ে রাম, মার বেলায় তেমন নয়। আরো কয়েকদিন কেটে গেল। এর মধ্যে ওই বাড়িতে আর যায়নি রামানুজ। সেদিন রাম বলল, আজ তোমাকে একটা জিনিস দেখাবো। ওকে ও বাড়ির ভেতরে একটা ঘরে নিয়ে এলো। এ ঘরে আগে কখনো আসেনি রামানুজ। একটা সিঙ্গেল খাট, একটা টেবিল আর 2টো চেয়ার ছাড়া ঘরে আর কোনো আসবাব ছিল না। টেবিলের উপর খাতা বই গোছানো রয়েছে। এটা আমার ঘর, রাম বলল। এখানেই বুঝি তুমি পড়াশোনা করো? হ্যাঁ। তারপর একটা লম্বা খাতা বের করে রামানুজের হাতে দিয়ে বলল, পড়ে দেখো। রামানুজ উল্টে পাল্টে দেখলো ইংরেজিতে লেখা কয়েকটা গল্প। তুমি লিখেছো? রামানুজ অবাক হয়ে জিজ্ঞেস করলো। রাম সলজ্জ ভাবে ঘাড় নাড়ল। রামানুজ পড়তে লাগলো। এক কিশোরের উচ্চাকাঙ্ক্ষার কাহিনী। নানান বিপর্যয়ের মধ্যে সে মাথা উঁচু করে চলতে চায়। পড়তে পড়তে রামানুজের মনে হলো এ যেন রামের নিজেরই জীবন কাহিনী। ও তন্ময় হয়ে পড়ছিল। এদিকে সূর্য অস্ত গেছে কিছুক্ষণ, একটু একটু করে অন্ধকার নেমে এসেছে।
আলো জ্বালিয়ে দাও, রামানুজ বলল, পড়তে অসুবিধা হচ্ছে। ইলেকট্রিক কোম্পানি লাইন কেটে দিয়েছে, কুণ্ঠিত ভাবে বলল রাম। দাঁড়াও, একটা মোমবাতি জ্বালি। এরপরেই যেন ভীষণ চমকে উঠে দাঁড়ালো। রামানুজ ও দৃষ্টি অনুসরণ করে দেখলো ঘরে আর একজন মানুষের উপস্থিতি ঘটেছে। একজন ভদ্র মহিলা, ছোট করে চুল ছাটা, গায়ে একটা সিল্কের গাউনের মতন পোশাক, তবে বিবর্ণ হয়ে গেছে। দুই চোখে কেমন যেন একটা খর দৃষ্টি। রামের দিকে তাকিয়ে দেখলো ও যেন ভয় কুঁকড়ে গেছে। ইনি তবে ওর মা? দেখেই মনে হচ্ছে খুব রাগী মহিলা। রামন, হু ইজ হি? খ্যাসখ্যাসে গলায় তিনি জিজ্ঞেস করলেন। আমার বন্ধু, মিনমিনে গলায় জবাব দিল রাম। তুমি জানো না তোমার বন্ধুদের এ বাড়িতে আসা আমি পছন্দ করি না? রাম মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। যাও, বাইরে নিয়ে যাও ওকে। রামানুজের খুব অপমান বোধ হলো। ও রামের অপেক্ষা না করেই চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গেল। রামও পিছন পিছন এলো, কিন্তু রামানুজ ফিরেও তাকালো না। গট গট করে সদর দরজা দিয়ে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। ওর দু কান ঝাঁঝা করছিল। কেমন মানুষ রামের মা, এতটুকু ভদ্রতা বোধ পর্যন্ত নেই। এই জন্যই বোধহয় যে কয়েকবার ও ওই বাড়িতে গেছে, অন্ধকার হবার আগেই রাম ওকে নিয়ে বেরিয়ে এসেছে, যাতে ওর মার সঙ্গে দেখা না হয়। আজ রামের গল্পটা পড়তে পড়তে সময়ের ব্যাপারে খেয়ালই ছিল না, আর তার ফলেই ঘটলো এমন বিচ্ছিরি কাণ্ডটা। ও আর এখানে আসবে না, মনে মনে প্রতিজ্ঞা করলো। দিন 10 কেটে গেছে। রামানুজও এ কদিন ও বাড়িমুখ হয়নি। তারপরে ওর মন গলতে শুরু করলো। রামের কি দোষ? ও তো সরল মনেই ওর বাড়ির ভিতরে নিয়ে গিয়েছিল। ওর মায়ের ব্যবহারের জন্য ও দায়ী হবে কেন? বলটা নিয়ে সেদিন বিকেলেই আবার ওই বাড়ির পথ ধরলো। অনেকক্ষণ একা একাই বল নিয়ে ও ছোটাছুটি করলো, কিন্তু রাম এলো না। হয়তো ওর অভিমান হয়েছে, কিংবা মার ভয় বেরোচ্ছে না। সূর্য অস্ত গেল। আশাহত হয়ে বসে পড়ল রামানুজ। রাম কি টের পায়নি ও এসেছে? কিংবা হয়তো বাড়ি নেই ওর বন্ধু? আস্তে আস্তে নেমে আসছে অন্ধকার। নির্জন ওই জায়গায় পুরনো রংচটা বাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন গা ছমছম করছিল রামানুজের। তারপরেই ও চমকে উঠল। একজন মানুষ ওর সামনে দাঁড়িয়ে। মনে হয় না বয়স খুব বেশি, কিন্তু চুল সব পেকে গেছে। পোশাকে পরিপাট্য নেই, কিন্তু চোখে মুখে একটা স্নিগ্ধ ভাব। দিনের আলো ক্রমে কমে আসছে। ভদ্রলোক ওর পাশে বসে বললেন, একা একা এখানে বসে আছো কেন? আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, রামানুজ জবাব দিল। তোমার বন্ধু? ভদ্রলোক একটু কৌতূহলী হয়ে বললেন, কোথায় থাকে? কি নাম তার? ওই সামনের বাড়িটায় থাকে, রামানুজ বলল। আমার নতুন বন্ধু, নাম রেমন ডিসুজা। সবাই ওকে রাম বলে ডাকে। ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। বললেন, তোমার বোধহয় মস্ত একটা ভুল হয়েছে। ভুল? কিসের ভুল? রামানুজ একটু অবাকই হলো। ও বাড়িতে কেউ থাকে না, ভদ্রলোক আস্তে আস্তে বললেন। 20 বছর আগে সব শেষ হয়ে গেছে। কি বলছেন আপনি? রামানুজ এবার অধৈর্য কণ্ঠে বলল। আপনার কথার আমি কিছুই বুঝতে পারছি না। তবে শোনো, ভদ্রলোক বললেন, সে এক দুঃখের কাহিনী। এই বাড়িতে মিস্টার ডিসুজা আর তার স্ত্রী আর ছেলে রেমনকে নিয়ে বাস করতেন। রেমন একটা মিশনারি স্কুলে ক্লাস 8-এ পড়তো। ক্লাসে ছিল ফার্স্ট বয়। খেলাধুলাতেও ভালো ছিল। তার স্বভাব ছিল আখের রসের মতো মিষ্টি। মিস্টার ডিসুজা ছিলেন ক্লথ মার্চেন্ট, কাপড়ের ব্যবসায়ী। ব্যবসা ভালোই চলছিল, অভাব ছিল না। সংসারে একটাই ছিল কাঁটা,
রেমনের মা। মিসেস ডিসুজা ছিলেন ভীষণ মেজাজি আর অবুঝ। সব সময় সেরা জিনিসের ওপর ছিল তার নজর। যতক্ষণ পর্যন্ত না মনের মতন জিনিসটা হাতে এসেছে তিনি শান্ত হতেন না। ছেলেকে তিনি বড্ড বেশি শাসন করতেন। বন্ধুদের সঙ্গে মিশতে দিতেন না। বাড়িতে কোনো বন্ধুকে নিয়ে আসার অনুমতি ছিল না। একমাত্র বাবার কাছেই ও পেত স্নেহ ও সান্ত্বনার আশ্রয়। ছেলেটা মায়ের কাছে জুজু হয়ে থাকতো, অথচ ওর অনেক গুণ ছিল। ভালো গল্প লিখতো, ওর গল্প ওদের স্কুলের ম্যাগাজিনে, এমনকি এখানকার ইংরেজি খবরের কাগজে ছোটদের বিভাগে ছাপা হয়েছিল। ওর খুব শখ ছিল বড় হয়ে একজন সাহিত্যিক হবে। এদিকে মিস্টার ডিসুজা একটা বড় লেনদেনের ব্যাপারে খুব ক্ষতিগ্রস্ত হলেন। তার এক ঘনিষ্ঠ আত্মীয়ই তার সঙ্গে প্রবঞ্চনা করলো। মিস্টার ডিসুজা মুষড়ে পড়লেন। সামলে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু মিসেস ডিসুজার দাবি মেটাতে গিয়ে তিনি সামলে উঠতে পারলেন না। ধার দেনায় যখন তিনি দিশেহারা, তখনও মিসেস ডিসুজার অবুঝের মতন দামি জিনিসের জন্য বায়না করে চলেছেন। যখন তখন মোটা টাকার দাবিতে অশান্তি করে যাচ্ছেন। এ নিয়ে একদিন চরম অশান্তি হলো। মিসেস ডিসুজার সেদিনের অনেকগুলো কথাগুলো মিস্টার ডিসুজার বুকে ভীষণ আঘাত করলো। তিনি মনস্থির করে ফেললেন, পরদিন রাতের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে রেমন আর মিসেস ডিসুজাকে চিরকালের জন্য তিনি ঘুমের দেশে পাঠিয়ে দিলেন। তারপর নিজে গলায় দড়ি বেঁধে ঝুলে পড়লেন। এ হলো 20 বছর আগের ঘটনা। তারপর থেকে এ বাড়িতে কেউ বাস করে না। আপনার গল্প আমি বিশ্বাস করি না, রামানুজ প্রতিবাদ করে বলল। রাম আর ওর বাবার মধ্যে চমৎকার একটা সম্পর্ক ছিল। ওর কথাবার্তা থেকেই আমার তা মনে হয়েছিল। সেই ছেলেকে মিস্টার ডিসুজা কখনোই বিষ দিতে পারেন না। সাধে কি আর দিয়েছিলেন? ভদ্রলোক ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার অবর্তমানে ছেলে ভেসে যাবে, পথের ভিখিরির মতো ভিক্ষা করে জীবন কাটাবে, এটা তিনি হতে দিতে চাননি। আপনি কে? কোথায় থাকেন? বেশ উত্তেজিত ভাবে বলে উঠল রামানুজ। এসব কথা আপনি জানলেনই বা কেমন করে? ভদ্রলোক উঠে দাঁড়ালেন। রামানুজও তাই করল। অন্ধকারে এখন আর ভদ্রলোকের মুখ দেখা যাচ্ছে না, শুধু তার উপস্থিতি টের পাচ্ছে রামানুজ। আমি? ভদ্রলোক একটু থামলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, আমি এখানেই থাকি। আর আমার চাইতে এই ঘটনা বেশি কেউ জানবে না। কেউ জানবেই বা কেমন করে? আমি যে রেমনের বাবা, মিস্টার ডিসুজা। তারপরেই তিনি মিলিয়ে গেলেন অন্ধকারে। রামানুজ হতবম্বের মতন দাঁড়িয়ে রইল। ওর সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। তারপরেই ও দৌড় মারল। ভীষণ ভয় পেয়ে গেছে। প্রাণের তাগিদে মানুষ যেমন দৌড়য় তেমন দৌড়। দর দর করে ও ঘামছে। ওর বলটা পড়ে রইল ওই বাড়ির সামনে। ওটাই যেন ঘটনার একমাত্র সাক্ষী। ধন্যবাদ।